আবারও একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সাধারণ মানুষজনের মধ্যে এসআইআর কে কেন্দ্র করে। যদি নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছে যে এসআইআর আসলে ভোটার তালিকার সংশোধন। আমরা জানি ভোটার তালিকায় স্বাভাবিক নিয়মেই সংশোধন হয়, প্রতিবারই হয়, নিয়ম করেই হয়। কিন্তু এবারে এই বিশেষ নিবিড় পর্যবেক্ষণ যেটাকে বলা হচ্ছে সেটার ধরনটা একটু আলাদা। আমরা বিহারে দেখেছি, বিহারে অনেক কিছু বলা হয়েছিল, তারপরে দেখা গেল সত্যি সত্যি বেশ কিছু মানুষের, কয়েক লক্ষ মানুষের নাম বাদ গেছে। এখন আমরা শুনতে পাচ্ছি নির্বাচন কমিশন বলেছে যে যাদের নাম বাদ গেছে এখন তারা ভোট দিতে না পারলেও আগামীতে তারা আবার ভোটার তালিকায় নাম তুলতে পারবে। কিন্তু বড় প্রশ্নটা থেকে যাচ্ছে যে যাদের নামটা বাদ চলে গেল, এবারে আর কিছুদিনের মধ্যেই বিহারের বিধানসভা ভোটে যারা অংশ নিতে পারবে না, তারা কি কারণে অংশ নিতে পারলো না, তাদের মতামত গণতান্ত্রিক ব্যবস্থায় কেন অগ্রাহ্য হলো? নির্বাচন কমিশন এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি। আবার এ রাজ্যে চলে এসেছে, বাংলায় চলে এসেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে এসআইআর করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। অবশ্যই এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা থাকা উচিত নয় বা কোনো দ্বন্দ্ব থাকা উচিত নয় যে ভোটার তালিকা সংশোধন হওয়াই উচিত। যারা মারা গেছে কিংবা একাধিক জায়গায় যাদের নাম রয়েছে ভোটার তালিকায়, তাদের নাম খুঁজে বার করে নামটা বাদ দেওয়া, মৃত মানুষের নাম বাদ দেওয়া, নতুন যারা 18 বছরের ঊর্ধ্বে বয়স যারা আসছে তাদের নাম তালিকাভুক্ত করা, এবং যারা বিভিন্ন জায়গাতে একাধিক জায়গায় তাদের নাম তুলে রেখেছেন সেই নামগুলোকে বাতিল করে একটা জায়গায় তাদের নাম স্থায়ী করা, এই বিষয়টা কমিশনের কাজ, দেখার কাজ। কিন্তু এসআইআর কি অন্য কোনো আতঙ্ক ছড়াচ্ছে? আমরা বারবার এটা বুঝতে চাইছি। এ রাজ্যে একটা পক্ষ ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে যে এসআইআর হলে অনেক বহিরাগত অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে এবং সেটা অবশ্যই করা উচিত। অযথা একদল মানুষ এটাকে নিয়ে বিতর্ক তৈরি করছে। যারা এসআইআর এর বিরোধিতা করছে তাদের সম্পর্কে বলা হচ্ছে যে এরা আসলে সুষ্ঠু ভোট হোক এটা চাইছেন না, এরা অনুপ্রবেশকারী কিংবা অবৈধ ভোটারদের ভোটাধিকার চাইছেন। বিষয়টা কি সত্যি তেমনটা? আমরা গোটা বিষয়টা একটু বোঝবার চেষ্টা করব যে কোন কোন জায়গায় এসআইআর কে নিয়ে একটা দ্বন্দ্ব বা সন্দেহ তৈরি হচ্ছে, নির্বাচন কমিশনের কাজে কেন একটা বিতর্ক তৈরি হচ্ছে, একটা সন্দেহের জায়গা তৈরি হচ্ছে, সেটা বোঝার খুব দরকার আছে। আমি এর আগেও অনুষ্ঠান করেছি, আগামী সময়তেও করব। যারা একতরফা এরকম ভাবে প্রচার করে যাচ্ছেন, আমি দেখলাম বিভিন্ন সমাজ মাধ্যমে এগুলো আসছে যে এসআইআর হলে কত কত ভালো হবে, রোহিঙ্গারা নাকি এ রাজ্যে ঢুকে পড়েছে তাদের নাম বাদ যাবে, কত বেআইনি ভোটার রয়েছে তাদের সবার নাম বাদ যাবে, একেবারে সুষ্ঠু ভোট হবে এবং এ রাজ্যের একটা অন্যরকম চিত্র দেখা যাবে। বিষয়টা কি সত্যি তাই? ভোটার তালিকাকে শুদ্ধ করবার জন্য, ভোটার লিস্টটাকে একেবারে স্বাভাবিক করে তোলবার জন্য কি এই প্রক্রিয়া নিচ্ছে নির্বাচন কমিশন? বারবারই প্রশ্নটা উঠছে। নির্বাচন কমিশনকে যখন প্রশ্ন করা হয়েছিল, নির্বাচন কমিশনের মুখ্য যিনি, সে জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করা হয়েছিল যে একাধিক জায়গায় একাধিক মানুষজন তাদের নাম তুলে রেখেছে, এটার জন্য আজকের আধুনিক প্রযুক্তির মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করেই তো এই নামগুলোকে শনাক্ত করা যায়, চিহ্নিত করা যায়, মুহূর্তেই করা যায়, করা হচ্ছে না কেন? কি উত্তর দিয়েছেন তিনি? ভারী অদ্ভুত উত্তর দিয়েছেন। তিনি বলছেন যে একজন ব্যক্তির বিভিন্ন জায়গাতে নাম তুলে রাখাটা বেআইনি, সুতরাং আমরা প্রত্যাশা করবো সাধারণ নাগরিক এই বেআইনি কাজটা করবেন না, এই জন্য প্রযুক্তি ব্যবহার করে নাম শনাক্ত করার কোনো প্রয়োজন নেই। খুব অবাক লাগে না? সত্যি কি এরা খুব আন্তরিক ভোটার তালিকা সংশোধন করবার ব্যাপারে? সুষ্ঠু ভোটার তালিকা তৈরি হবে, পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি হবে, এ ব্যাপারে নির্বাচন কমিশন কতটা আন্তরিক বারবার আমাদের সন্দেহ হচ্ছে। ভারতের সংবিধানের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষকে যত বেশি সংখ্যক এই মানুষকে নিয়ে আসতে হবে আমাদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে। একেবারে প্রথম থেকে নির্বাচন কমিশনের এই লক্ষ্যটা ছিল। আর এখন নির্বাচন কমিশন একটু পাল্টে যাচ্ছে। আসলে ভোটার তালিকা সংশোধনের নামে তারা মানুষের নাম বাদ দিতে চাইছে। এই বাদ দেওয়ার তালিকায় যারা বেশি করে থাকবেন তারা প্রান্তিক মানুষ, তারা পিছিয়ে পড়া মানুষ, তারা
ধর্ম পরিচয় হয়তো সংখ্যালঘু শ্রেণীর মানুষ, বিশেষ করে গরিব মানুষ, আমাদের মতো একটা দেশ, যে দেশে নিত্য দুর্যোগ লেগে থাকে, দুর্যোগ কবলিত দেশে সাধারণ মানুষ, গরিব মানুষ তাদের কাগজপত্র, তাদের নথি সবসময় নিজেদের কাছে ঠিকঠাক করে রাখতে পারবে, এটা প্রত্যাশা করা তো ভুল। তাই আমাদের বোধহয় দাবি করা উচিত যে সমস্ত মানুষকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। সবচেয়ে বড় প্রশ্ন, আজকে যাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরই ভোটের জিতে এসে তো কেউ মন্ত্রী হয়েছেন, তাদের সেই মন্ত্রিত্ব কিভাবে বৈধ হয়, এই প্রশ্নগুলো উঠবে। আর ঠিক সেই সূত্র ধরেই এসআইআর কে নিয়ে এক ধরনের বিতর্ক শুরু হয়েছে। আমরা এই বিতর্কের গভীরে প্রবেশ করবার চেষ্টা করব। আমি আবারও বলছি, একাধিকবার এই বিষয়টার উপরে আলোচনা করবার দরকার আছে। আজ আমি এই বিষয়ে আলোচনা করবো এবং আলোচনার জন্য আমি মানবাধিকার আন্দোলনের দুজন সদস্যকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আলতাব আহমেদ, এ রাজ্যের মানবাধিকার আন্দোলনের সংগঠন এপিডিআর এর অন্যতম সদস্য, এবং অসীম গিরি, তিনিও এপিডিআর এর সঙ্গে যুক্ত এবং গায়ক পেশায়, দুজনেই শিক্ষক। আমি আলতাবের কাছে প্রথম আসবো। আলতাবের আর একটা বিষয় আমি বলি, আলতাব হচ্ছে এপিডিআর এর অন্যতম সদস্য। আজ সকাল থেকে জানতে পারছি আলতাবরা এনআরসি প্রক্রিয়া চালাবার যে চলছিল, তার বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন লেখা লিখছিলেন, এবং শোনা যাচ্ছে, আজ আমি শুনতে পেলাম যে আলতাব সহ বেশ কয়েকজন এপিডিআর এর আরো কয়েকজন সদস্যের ফেসবুকে পোস্ট বন্ধ করে দেওয়া হচ্ছে, এনআরসি বিরোধী পোস্ট করা নাকি যাবে না, এরকম একটা কথা শুনছি। আমি আলতাবের কাছে গোটা বিষয়টা জানতে চাইবো, আলতাব ঠিক কি হয়েছে এবং কিসের জন্য আপনাদের ফেসবুক পোস্ট বন্ধ করে দেওয়া হচ্ছে? আপনারা কি মনে করছেন এক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের কোনো ভূমিকা আছে? হ্যাঁ, নিশ্চয়ই। প্রথমত বলি যে নো এনআরসি মুভমেন্ট বলে একটা সংগঠন গত 2019 সাল থেকে সংগঠিত হয়েছিল, এবং তাদের মানে মাস আগে তার পোস্ট মানে ব্যান করে দেয়, এবং তাকে রাজ্য এনফোর্সমেন্ট ল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, এইরকম ব্রাঞ্চ কোথাও মানে আছে বলে আমার জানা নেই। তো গুগলে সার্চ করতে দেখা যাচ্ছে যে ল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আসলে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। তো রাজ্য পুলিশের নির্দেশে এটা কয়েক মাস আগে কমল সুরের অ্যাকাউন্ট ব্লক করে, এবং সম্প্রতি গত 25শে অক্টোবর কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটা বিশাল মিছিল হয়, দৃঢ় মিছিল এসআইআর এর বিরুদ্ধে। সেই মিছিলের পর দেখা যাচ্ছে যে আস্তে আস্তে নো এনআরসি মুভমেন্টের অন্যতম আরেকজন ডক্টর শর্মিষ্ঠা রায়, তার অ্যাকাউন্ট ব্লক, পুরো নো এনআরসি যে পেজ ছিল ফেসবুকে সেটাও ব্লক করে দেওয়া হয়েছে। এপিডিআর এর সাধারণ সম্পাদক রঞ্জিত সুরের, তার অ্যাকাউন্ট ওইভাবে ব্লক করে দেওয়া হয়েছে, এবং তাতে বলা হচ্ছে যে ভারত থেকে না তাদের পোস্ট, এবং সেটা ওই ল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অ্যালাইস রাজ্য পুলিশ, পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ, তাদের নির্দেশে এরকম হয়েছে। এবং আমার অ্যাকাউন্ট এপিডিআর এর কলেজ স্ট্রিট ব্রাঞ্চের সৌরভের অ্যাকাউন্টও একই রকম ভাবে ব্লক করে দেওয়া হয়েছে। আসলে কেন এই ঘটনাটা হচ্ছে? আসলে রাস্তায় এপিডিআর, নো এনআরসি মুভমেন্ট, এই যে এসআইআর এর যে সারবত্তা, মানে একটা বাইনারি তৃণমূল এবং বিজেপির মধ্যে আছে, মানে ঝগড়াঝাটি, রক্তগঙ্গা বইয়ে দেব, এইসব নানান কথা আমরা শুনতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে। কিন্তু আসলে এসআইআরটা হলে কি হবে, কারা ভিকটিম হবে, এইটা এই নো এনআরসি মুভমেন্ট এবং এপিডিআর একদম স্বচ্ছভাবে তুলে ধরেছে যে এসআইআর হলে দলিত, বিহারের উদাহরণ দেখে দলিত, মুসলিম এবং মহিলাদের 60-70% মহিলা যারা বাদ পড়েছে, তাদের মধ্যে 70% মহিলা তারা বাদ পড়েছেন, প্রান্তিক মহিলা, শ্রমজীবী মহিলা তারা বাদ পড়েছেন। এপিডিআর, নো এনআরসি মুভমেন্ট এটাকে সামনে আনছে এবং বলছে যে এই যে এসআইআর এর হলে
এইরকম এই মানুষগুলো বাদ যাবেন আমাদের এ রাজ্যে যদি লাগু হয়, এবং তাদের ভোটার কার্ড, আধার কার্ড সবই ব্লক হয়ে যাবে। পরবর্তীকালে যখন এনআরসি হবে তখন তাদের খুঁজে পাওয়া যাবে না, মানে তারা মানে ভোটার লিস্টে প্রাথমিকভাবে ভোটার লিস্ট থেকে বাদ দিচ্ছে, পরবর্তীকালে এনআরসির যে লিস্ট তার থেকে বাদ চলে যাবে, এবং তারা সরকারি পরিষেবা মানে স্বাস্থ্যসাথী, বিপিএল কার্ড, এই সমস্ত কার্ড থেকে তারা বঞ্চিত হবে, সবগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, আধার, প্যান সব ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এটাই আসলে এসআইআর এর উদ্দেশ্য। এবং এই যে কর্পোরেটরা, এই যে আদানি আম্বানিরা এই পাহাড় কিনে ফেলছে, নদী কিনে ফেলছে, বন্দর কিনে ফেলছে, এখানে তো নির্মাণ হবে, নির্মাণ শ্রমিক দরকার। তো সেই এদেরকে এই যে যারা বাদ পড়ে গেল তারা তো আর সরকারি কোনো কাজ পাবে না, যে যিনি ইলেকট্রিশিয়ান না, ফলে ওই তাদেরকে ওই আদানি আম্বানিরা ওই 100 টাকা, 80 টাকা, মানে 120 টাকা এই মজুরি তাদেরকে কাজে লাগাবে, যেখানে একজন মজুরের এরকম মজুরের বাজার দর 500, 600, 700, 800, 1000, তাদেরকে 100, 150 টাকার মধ্যে কাজে লাগাবে। এইটা হলো মূল লক্ষ্য। মানে এসআইআর এর তথ্য নিয়ে এনআরসি করবে এবং তাদেরকে দাস শ্রমিকে পরিণত করবে। এই কথাটা কোন রাজনৈতিক দল, বিজেপি, তৃণমূল বা অন্যান্য এসইউসি, সিপিএম, কেউ এইটা বলছে না। এইটা একমাত্র এপিডিআর, নো এনআরসি মুভমেন্ট, তারা এটাকে স্বচ্ছভাবে তুলে ধরছে, এবং এই সমস্ত ভিডিওগুলোতে মানে হাজার ছাড়িয়ে লাখ লাখ এইটা হচ্ছে রাজ্য পুলিশের গাত্রদাহ। এবং যেহেতু সবে সবে নেপালের জন আন্দোলন সংগঠিত হয়েছে, তার কয়েক মাস আগে বাংলাদেশে হয়েছে, তার কয়েক মাস আগে শ্রীলঙ্কায় হয়েছে, ফলে এদেশের শাসকরা, প্রশাসন এটাতে শঙ্কিত যে এপিডিআর, নো এনআরসি মুভমেন্ট ডাক দিচ্ছে রাস্তায় নামো, সেই ডাকে মানে ডাক ভিউয়ার্স, মানে লাখ ভিউয়ার্স হয়ে যাচ্ছে, শেয়ার হচ্ছে। এইটা যাতে জনমানসে ছড়িয়ে না পড়ে, এই জন্য এগুলোকে ব্লক করে দেওয়া হচ্ছে। কিন্তু তথ্যটা এরাই তুলছে, এপিডিআর, নো এনআরসি মুভমেন্ট এরাই তুলছে, আর অন্যদিকে তৃণমূল আর বিজেপি ওই বাইনারি করছে আর খেউর করছে, মানে তুই মৌর না আমি মুই বড়, এই সব নিয়ে খেউর করছে, তোর কত দুর্নীতি, এর কত দুর্নীতি। আসলে এসআইআর হলে কি হবে, কারা ভিকটিম হবে, কারা বাদ চলে যাবে, তাদের অবস্থা কি হবে, এইটা একেবারে এপিডিআর, নো এনআরসি মুভমেন্ট তুলে ধরছে। সেই জন্য একেবারে ওদের অ্যাকাউন্ট ব্লক করছে, পেজ ব্লক করছে, এবং ভারতে তাদেরকে কোথাও তাদের পোস্ট গুলো দেখা যাবে না। এবং এটা করছে কে? রাজ্য পুলিশ পরিষ্কার বলছে, ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট বলে পশ্চিমবঙ্গে কিছু আছে বলে আমার জানা নেই। ওইটাকে সার্চ করতে দেখা যাচ্ছে যে সেটা আসলে রাজ্য পুলিশের নির্দেশে এগুলো হচ্ছে। এবং আজকেই রঞ্জিত সুরের কাছে ফোন এসেছিল জঙ্গিপুর থেকে, মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে, যে আপনার লেখা ভিউ, আপনি যে ইন্টারভিউ দিয়েছেন তার ভিউয়ার্স লাখ ছাড়িয়ে যাচ্ছে, শেয়ার হচ্ছে, আপনি ওই পোস্টটা ডিলিট করুন। আমাদের একজন সহকর্মী, মুর্শিদাবাদ জেলা কমিটির একজন মহিলা নেত্রী, তাকে বলছে যে আপনি, অর্থাৎ একদিকে ডিলিট, ফেসবুক পেজ বন্ধ করে দিচ্ছে, আবার পুলিশি হুমকি আসছে। এই যে প্রকৃত বিষয়টাকে তুলে ধরার জন্য এই ঘটনাগুলো ঘটছে। অথচ কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে তারা নাগরিকত্ব যাচাইয়ের কোনো দিকে যাবে না, তারা শুধুমাত্র ভোটার তালিকা তৈরি করবার জন্য এসআইআর করছে। এসআইআরটা এই কারণে করা হচ্ছে যাতে যারা বৈধ ভোটার, যারা যথার্থ ভোটার, যারা মৃত ভোটার তারা বাদ যায়, এইটুকুই তাদের কাজ। তারা অন্তত সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলো বলছে। সাধারণ মানুষ, কিন্তু সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট তো মানে এটাই আপত্তি করেছিলেন যে নাগরিকত্ব যাচাই করার
কোনো এখতিয়ার ইলেকশন কমিশনের নেই, এবং বলেছিলেন তাহলে এই যে এনুমারেশন ফর্মে যে আহ, বাবা মা কোথায় জন্মেছে এইটা কেন, এই তথ্য কিসের জন্য ইলেকশন কমিশন এর কোনো জবাব দিতে পারেনি, যে কেন ফর্মে আমার মা কোথায় জন্মেছে, আমার বাবা কোথায় জন্ম, তাদের জন্ম সার্টিফিকেট এইটা তুলছে কেন। আসলে এই এসআইআর এর এই সমস্ত তথ্য দিয়ে এনআরসি হবে, যেটা 2019-এ এনপিআর করতে পারেনি, যার জন্য এনআরসি হয়নি। আজকে ইলেকশন কমিশন যথেষ্ট আতুরতার সাথে এটা ইলেকশন প্রসেসে ঢুকিয়ে দিয়েছে, ফলে রাজনৈতিক দলগুলো সেইভাবে চেঁচামেচি করতে পারছে না, তাদের ভোটার মানে তারা ভোটার সামলাচ্ছে, ফলে এই যে এত মানুষ যে বাদ গেল, এই যে বিহারের 80 লক্ষ মানুষ বাদ চলে গেল, কি তাদের ভবিষ্যৎ, কোথায় তারা আছে, কোন নিউজ চ্যানেল সেগুলো দেখাচ্ছে না, তাদের অবস্থা কি, তারা কি সরকারি পরিষেবা পাচ্ছে না পাচ্ছে না, কিছুই দেখাচ্ছে না, ফলে ওরা একেবারে মানে নাগরিকত্ব থেকে বাদ চলে গেছে, আগামী দিনে এনআরসি হলে বাদ চলে যাবে এবং ওই কাজ শ্রমিকে পরিণত হবে। এই কথাটাই তুলে ধরছে এপিডিআর নো এনআরসি মুভমেন্ট। সেই জন্য আমি একটু আমি একটু বুঝে নিই যে আপনারা আপনাদের সংগঠনগতভাবে এপিডিআর মনে করছে যে এই এসআইআরটা মূলত নাগরিকত্ব যাচাইয়ের দিকেই যাবে এবং নির্বাচন কমিশন কোনো না কোনো ভাবে এই কাজটা নির্বাচনের সঙ্গে যুক্ত করে দিয়েছে, তাতে কোনো সন্দেহ বা দ্বন্দ্ব নেই। না, একদমই নয়, একদমই নয়। এবং আমি তো বলছি যে আমি ভোটার কি ভোটার নই, সেটা তো আমি ধরুন 82 সাল থেকে আমি ভোট দিচ্ছি, আমাকে 2025-এ এসে আমাকে নতুন করে আবেদন করতে হবে যে আমি ভোটার হব। কেন কেন আমি যে সাল থেকে ভোট দিচ্ছি বা 90 সাল থেকে ভোট দিচ্ছি, তাহলে 2025-এ এসে আমাকে এটা করতে হবে কেন? আর আরেকটা বিষয়, এই যে এসআইআর কিন্তু আসামে হচ্ছে না, কারণ এসআইআর আসামে হচ্ছে না এই কারণে যে আসামে তো এনআরসি হয়ে গেছে, ওখানে তো নতুন করে এনআরসি হবে না, ফলে এইটা অকাট্য প্রমাণ যে এসআইআর এর মাধ্যমে এনআরসি হবে। তাহলে আসাম সব সারা রাজ্যে এসআইআর হবে, আসামে বাদ কেন? বাদ এই জন্যে যে আসামে এনআরসি হয়ে গেছে, সেই জন্য আসামে এসআইআর হচ্ছে না, ফলে ফলে যেগুলো বাদ আছে বাকি আসাম বাদে বাকি সমস্ত রাজ্যে এই তথ্য নিয়ে এনআরসি হবে, এটা অকাট্য প্রমাণ। বেশ, আমি আসবো, আমি অসীম গিরির কাছে আসবো। অসীম বাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা যে এ রাজ্যের শাসক দল বারবার করে আমরা দেখেছি যখন এসআইআর হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল বিহারে, তখন এ রাজ্যের শাসক দল একেবারে ফুঁসে উঠেছে, আলতা পরিষ্কার বলল যে আপাত একটা লড়াইয়ের বাতাবরণ এরা তৈরি করছে, মূলত এদের মধ্যে কোনো লড়াই নেই। এরা এই কথাটা বলতে পারছে না যে সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের নাগরিকত্ব যাচাই করে বেনাগরিক করে দেওয়ার একটা পরিকল্পনা স্বরূপ এটাকে নেওয়া হচ্ছে। প্রথমে কিন্তু এখনো কিন্তু বলা হচ্ছে, আমি গতকালকে থেকে শুনছিলাম যে এই রাজ্যের ডায়মন্ড হারবারের যিনি সাংসদ সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি খুব কড়া কথা বলেছেন নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন আধিকারিক সম্পর্কে। তারপরেও মানে ভিতর ভিতরে খাই এটা চলছে যে এনআরসি করবার যে প্রক্রিয়া সেটাকে আটকাবার চেষ্টা রাজ্য সরকারের তরফে নেই। রাজ্য সরকারের তরফে সম্পূর্ণভাবে এসআইআর এর সমর্থনই আছে। মানে ব্যাপারটা হচ্ছে এই অদ্ভুত রামায়ণ বলে একটা রামায়ণ লেখা হয়েছিল, ছুটি খা লিখেছিলেন, তো এখানেও অদ্ভুত নির্বাচনী মানে রামায়ণ লেখা হচ্ছে আর কি, যে নির্বাচনী রামায়ণে প্রকৃতপক্ষে ভারতবর্ষের যে প্রধান দল অর্থাৎ বিজেপি এবং এখানকার যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, এরা দুজনে একই জায়গায় আছে, এদের কোনো এই নাটক করছে এরা বিভিন্ন চরিত্রে, এর বাইরে কিচ্ছু না। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বড় বড় কথা বলছেন, খুব ভালো কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঞ্চল নিয়ে প্রশ্ন উঠেছে যে 7 লাখ ভোটে যেতে কি করে, ওখানে তো 5.5 লাখ লোক আছে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সে কিভাবে জিতেছে না জিতেছে আমার জানার দরকার নেই, আমরা অধিকার রক্ষা কর্মী, এপিডিআর করি। আমাদের যে লড়াইটা, সেই লড়াইটা অনুযায়ী আমরা কিন্তু এটা বেশ ভালো বুঝতে পারছি যে এই যে সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার,
এই দুটো সরকার আসলে এই অভিনয়ে নেমে পড়েছে। অর্থাৎ এটা তো ঘটনা, শাসক শ্রেণীর মধ্যে একটা দ্বন্দ্ব থাকেই, সেই দ্বন্দ্ব হয়তো একটু আধটু আছে এদের সাথে ওদের, কিন্তু কার্যত তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘটনা, অভয়ের ঘটনা দেখুন না, একই রকম নীতি ওরা গ্রহণ করেছে, বিভিন্ন ব্যাপারেই ওরা একই রকম নীতি গ্রহণ করেছে এবং গ্রহণ করে চলেছে। ফলে এখানে কমলদার মানে কমল সুরের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া বা অন্যান্য রঞ্জিত সুরের কে থ্রেট করা অথবা অন্যান্য ঘটনা যেগুলো ঘটছে, এই সমস্ত ঘটবেই। এবং এই যে ভিজিলেন্স একটা বলা হচ্ছে, আসলে ওই নামে কোনো কিছু নেই, ওটা রাজ্য পুলিশেরই একটা অংশ। এই রিসেন্টলি মানে নির্বাচন ঘোষণা হয়নি এখনো, নির্বাচন 26-এ হবে, তার জন্য এরকম একটা ভিজিলেন্স তৈরি হয়েছে, এটা আমি যা শুনলাম আজকে। তো সেই ভিজিলেন্সটা আর কিছুই করবে না, তারা দেখবে সোশ্যাল মিডিয়ায় কারা কি করছে, কারা কি লিখছে, যদি তাকে তুলে এনে বেদরক প্যারানি দেওয়া যায় তাই দেবে, নইলে আটকে রাখবে ইত্যাদি। এবং এই আঘাতটা কিন্তু আসলে মানবাধিকার কর্মীদের ওপরই আসবে। নো এনআরসি মুভমেন্ট কিন্তু একটা কথা অনুপম, দেখবেন যে নো এনআরসি মুভমেন্ট যখন আন্দোলনটা হয়েছিল তখন এখানে প্রধানমন্ত্রী এখানে নামতে পারেননি, তিনি কিন্তু সেই গিয়ে নেমেছিলেন হেলিপ্যাডে করে বেলুড়ে, মনে আছে নিশ্চয়ই। কারণ এমনই মানে উত্তাল সেই আন্দোলন হয়েছিল। এবারে একটা মিছিল হয়েছে, আমি যেতে পারিনি, তার প্রধান কারণ আমার পা দুটোই খুব একটা সাংঘাতিক রকমের আমি আক্রান্ত আছি একটা বিষয়ে, সেই জন্য আমি বেরোতে পারিনি, মিছিলটা যেতাম, নইলে শুনলাম খুবই ভালো মিছিল হয়েছে সেদিন। তো আস্তে আস্তে আন্দোলনটা কিন্তু ধীরে ধীরে দানা পাকাচ্ছে এসআইআর বিরোধী, এবং ইতিমধ্যে ঘোষণাও হয়ে গেছে যে এসআইআর এর কথা। এবং কালকেই একজন বলল যে বিএলআর ওরা নাকি ভীষণ ভয় পাচ্ছে। আমি জানি না কিসের ভয় ওরা পাচ্ছে, ওদের তো পুলিশ আছে, মিলিটারি আছে, ক্যাডার আছে নানান ধরনের দু পার্টিরই, তো ফলে ওদের কি ভয় আমরা জানার দরকার নেই। আসলে ভয়টা হচ্ছে ঝ্যাঁটা, লাঠি, জুতো, কোদাল, খুন্তি ইত্যাদি নিয়ে যদি কেউ দাঁড়িয়ে পড়ে রাস্তায় রাস্তায়, তাহলে তার মারটা খেতে হবে। এটা তো আলতাফ ঠিকই বলেছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমার বা আলতাফের প্রমাণ করার কিছু এসে যায় না, একটা ডকুমেন্ট চেয়েছে আমরা দিয়ে দিতে পারবো, আমাদের কিছু এসে যায় না। কিন্তু আমরা যারা সমাজ কর্মী, আমরা যারা অধিকার রক্ষা কর্মী, আমরা তো কাগজ দেখাবো না, আসুক আর না আসুক আমরা কাগজ দেখাবো না। কেন দেখাবো না? তার কারণ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাগজ নেই, হাজার হাজার আদিবাসীর কাগজ নেই, হাজার হাজার গরিব মুসলমান, আমি বলবো গরিব, তস্য গরিব। এই রবীন্দ্রনাথের কথা আছে না, ভারতবর্ষকে আমরা শুধু হিন্দু ভারতবর্ষের ভারতবর্ষ বলিয়াই জানি, রবীন্দ্রনাথ বলে গেছেন লোকহিত প্রবন্ধে, আর আজকেও সেটা ঘটছে।